গোল্ডেন মনিরের বাসায় র্যাবের অভিযানে বিপুল টাকা স্বর্ণ, মদ ও অস্ত্র জব্দ, ১,০৫০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য। রাজধানীর পোস্তায় খাস জমি দখলের অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে, গেটে তালা দিয়েছে তার অনুসারীরা। দেশে করোনা পরীক্ষায় পর্যাপ্ত কিট রয়েছে, প্রতিদিন ৫০,০০০ পরীক্ষা করা সম্ভব, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে করোনায় রেকর্ড ১১,০৮৬ জনের মৃত্যু একদিনে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় শনাক্ত ২ লাখ ছাড়ালো। এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসানো হচ্ছে ৩৮ নম্বর স্প্যান, দৃশ্যমান হবে সেতুর পৌনে ৬ কিলোমিটার। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। রাজধানীর মেরুলবাড্ডায় গাড়ি ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি টাকা, ৮ কেজি স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, বিদেশি মদ ও একটি পিস্তল জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরের ১,০৫০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাব জানায়, মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা করা হবে। শুক্রবার রাত ১০টা থেকে রাজধানীর মেরুলবাড্ডায় গাড়ি ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। রাতেই ৬তলা ভবনের একটি ফ্লোরে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা, ডলার, মদ ও স্বর্ণালংকার। সকালে অভিযান শেষে র্যাব জানায়, মনির হোসেন ওরফে গোল্ডেন মনির হুন্ডির ব্যবসা ও স্বর্ণ চোরাচালানে জড়িত। ৬ কোটি টাকা দামের ২টি রেজিস্ট্রেশনবিহীন গাড়িও ব্যবহার করতেন তিনি। নামে বেনামে রয়েছে ২০০-রও বেশি প্লট। সব মিলিয়ে মনিরের প্রায় ১,০৫০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার কাছ থেকে আপনারা যেগুলো জেনেছেন, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা, যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকার মতো। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ৬০০ ভরি স্বর্ণ, অর্থাৎ প্রায় ৮ কেজি পরিমাণ স্বর্ণ র্যাব জব্দ করতে সক্ষম হয়েছে। এছাড়াও রাতে ভাটারায় মনিরের গাড়ির শোরুম অটোকার সিলেকশনে অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বেশ কয়েকটি গাড়ি পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে শুল্ক বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সিলমোহর। আমরা তার বাসা থেকে 2টি বিলাসবহুল অনুমোদনবিহীন বিদেশি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি, যার এক একটি মূল্য প্রায় ৩ কোটি টাকা। এর পাশাপাশি কার সিলেকশন থেকেও আমরা 3টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। মনির হোসেন একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের সহযোগী ছিলেন গোল্ডেন মনির। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পল্টনে বাসে আগুন দিয়েছিল থানা যুবদলের কয়েকজন নেতা, এমন দাবি ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারের। এ ঘটনায় জড়িত পল্টন থানা যুবদল নেতা লিওন হক, কাজী রেজাউল হক ওরফে জিম বাবু ও মোহাম্মদ আজাদকে পল্টন এলাকা থেকে ভোরে গ্রেপ্তারের পর এমন দাবি করে ডিবি। ডিবি জানাচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ১২ই নভেম্বর নয়াপল্টনের সরকারি একটি বাসের সামনে দাঁড়িয়ে আগুনের পরিকল্পনা করছিলেন পল্টন থানা যুবলীগের নেতা লিওন, জিমবাবু ও আজাদ। পরে লিওনের নির্দেশে জিমবাবু গাড়িতে পেট্রোল মারেন এবং ইমতিয়াজ নামের যুবদলের কর্মী আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশেই ঢাকা ১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্যই তারা বাসে আগুন দিয়েছেন। বিএনপির কোনো শীর্ষ নেতার নির্দেশে এই ঘটনা ঘটিয়েছেন বলে জানান ডিবির এই কর্মকর্তা। রিমান্ড নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। দক্ষিণ ঢাকার ২৯ নম্বর ওয়ার্ডের প্রায় ২০ কাঠা খাস জমি দখলের চেষ্টায় এমপি হাজী সেলিম। দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও এখন এর গেইটে তালা ঝুলিয়েছে তার অনুসারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় এমপির বিরুদ্ধে কথা বলছেন না কেউই। এদিকে স্থানীয়দের দাবি, এখানে শিশু কিশোরদের জন্য একটি খেলার মাঠ করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের পোস্তা মোড়ে হাজী সেলিমের রাজনৈতিক কার্যালয়। সেখান থেকে কিছু দূর এগুলেই সরকারি খাস জমি প্রায় ২০ কাঠা। সাইনবোর্ডে খেলাধুলার জন্য উন্মুক্ত লেখা থাকলেও গেটে ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের লোকজন এসে তালা দিয়েছে গেটে। তার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেনি কেউ। তারপর থেকেই এখানে বন্ধ শিশুদের খেলাধুলা। পোলাবান আগে খেলাধুলা করতো, এটার ভিতরে গ্যারেজ বিধি ছিল এলাকার মানুষ, তো এটা আবার হাজী সেলিম মনে করেন আইসা এটা বন্ধ করে দিছে। বন্ধ করার পরে এটা এভাবে এখনো 6 মাস পড়ে আছে, 6 মাস পর্যন্ত। গেট বন্ধ করে দেওয়ার পর আমরা আর খেলতে পারি না এখানে। আমরা চাই এখানে আবার আগের মতো মাঠ হয়ে যাক। এখন খেলতে পারি না, মাঠ বন্ধ করে দেওয়ার পরে আমরা মাঠ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে জানাচ্ছি যে এটা আগের মতন খেলার মাঠ বানিয়ে দেওয়া যায়। কাউন্সিলর জানালেন ২৯ নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ নেই। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে জায়গাটিকে মাঠে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবেন তিনি। কিছুদিন আগে এখানে দেখতাম যে রিক্সা ছিল, গ্যারেজ ছিল, কে বা কারা এটাকে বন্ধ করছে আমার জানা নেই। আমার দিক থেকে সহযোগিতার কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আমি সহযোগিতা করে দেব, করে যাব। আমার কাছে কিছু লোক আসছিল, আমি বললাম যে তোমরা যে খেলাধুলা করতে চাও তাহলে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করো, আমি এটাকে দেখি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাও বলছেন, সরকারি জায়গা কোনো ব্যক্তি তালাবদ্ধ করে রাখতে পারেন না। জায়গাটি সরকারের যে সংস্থারই হোক, খেলার মাঠ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। আমাদের মেয়র মহোদয় সে ঘোষণা দিয়েছেন প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ। সরকারের কাছে, গণপূর্তের কাছে প্রস্তাব দিতে পারি যে সিটি কর্পোরেশনকে যদি এটা হ্যান্ড ওভার করা হয়, সিটি কর্পোরেশন ওটি মাঠ হিসেবে ব্যবহার করতে পারে। এটা আমরা উদ্যোগ নিতে পারি, অবশ্যই পারি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর মালিক দেশ ত্যাগ করলে তখন থেকে খালি পড়ে আছে জায়গাটি। পরে চলে যায় সরকারি খাস জমির খতিয়ানে। দীর্ঘদিন এখানে শিশু কিশোররা খেলাধুলা করলেও কয়েক বছর ধরে এখানে রিকশার গ্যারেজ বসিয়ে ভাড়া তুলছিলেন স্থানীয় প্রভাবশালীরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যা দিয়ে প্রতিদিন ৫০,০০০ করোনা পরীক্ষা করা সম্ভব। খুব শিগগিরই দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হবে আরও কিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণেই শীতের শুরুতে সংক্রমণ বাড়ছে। পরীক্ষা বাড়ানো গেলে বেশি শনাক্ত করা সম্ভব হবে। মার্চ থেকে দেশে দেখা দেয় করোনা সংক্রমণ। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বাইরে বের হওয়ার নির্দেশ দেয়া হলেও মানছেন না রাজধানীর বেশিরভাগ মানুষ। বাজার পার্কে ভিড় দেখলে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে। মাস্ক পরে আসছে রাতে পরে নেই, কাছেই বাসা, মাস্ক পরা লাগবে। ঠিক আছে, মুখে মাস্ক পরলে কি সমস্যা হয়? আনতে ভুলে আছে। না না, কোনো সমস্যা নেই। তাহলে কেন আমরা করি? বলেন এই যে জনসচেতনতা নাই, সেই সবচেয়ে বড় সমস্যা। মাস্কটা আমার পকেটে আছে, আমি ছবি তুলতেছি তো তাই এখন লাগাই নাই। প্র্যাকটিস ছিল, জাস্ট বাসায় রেখে আসছি। দেশে এখন গড়ে প্রতিদিন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে ১৫,০০০, যাদের প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১৩ জন। অক্টোবর মাসেও করোনা শনাক্তের সংখ্যা নমুনা সংগ্রহের সংখ্যাও কম ছিল। নভেম্বরের প্রথম দিকে করোনা শনাক্তের হার ১০.৫ থেকে ১১.৫% পর্যন্ত দাঁড়ায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা পরীক্ষায় অনীহা, স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। তবে প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষার মেশিন থাকলে দ্রুত শনাক্ত করা সম্ভব। ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থায় নিতে হবে। এবং আমি একটা কথা বলি, 3টা কাজ আমাদের করতে হবে। প্রথম হলো মাস্ক পরতেই হবে, ঘরের বাইরে গেলে সবাই যেন মাস্ক পরেন। এই মাস্ক পরলে ৮০% সংক্রমণ রোধ করা কিন্তু সম্ভব। অ্যান্টিজেনের কিটগুলো আমদানি করা হচ্ছে, সেটা আমদানি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাহলে যে সমস্ত জেলায় আরটিপিসিআর নেই, সে সমস্ত জেলাতে এই অ্যান্টিজেন টেস্ট ব্যবস্থা করা যাবে। এটা উপজেলা লেভেলে, এমনকি কমিউনিটি ক্লিনিকও পরীক্ষা করা যাবে এবং আধা ঘন্টার মধ্যে এটা রেজাল্ট দেওয়া যাবে। সারা দেশে ১১৭টি ল্যাব মেশিনে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে। জিন এক্সপার্ট মেশিন দিয়ে এতদিন যক্ষ্মা জীবাণু পরীক্ষা করা হতো, এখন এটা দিয়েই করোনা পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে আরটিপিসিআর মেশিন দিয়ে একই সাথে ৩ ঘন্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। দিনে কমপক্ষে ৫০০ পরীক্ষা করা সম্ভব একটি পিসিআর মেশিন দিয়ে। কিন্তু রাজধানীর চেয়ে গ্রামে পিসিআর মেশিন কম, তাই পরীক্ষাও কম হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে কিট আমদানি হলে আর কোনো সমস্যা থাকবে না। এখন মাত্র ১৫-১৬ হাজার টেস্ট হয়, সামনে এটা যদি ৫০,০০০ হয় তাও আমাদের করার সক্ষমতা আছে। আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি কিট সংগ্রহ করার, সকল প্রক্রিয়া চলছে। কিটটা যদি আমাদের কাছে চলে আসে, আমাদের প্রস্তুতি কমপ্লিট করা আছে, আমরা যে কোনো সময় সেটা পরীক্ষা করতে পারবো। আমরা কোরিয়া থেকে কিট আনছি, সেটা ইউএসএ অনুমোদিত।
মার্চ থেকে এখন পর্যন্ত 4.5 লাখের মতো করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় 6,000-এরও বেশি আর সুস্থ হয়েছেন 3.5 লাখ রোগী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রাণহানি প্রায় 11,100 মানুষের। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বের মোট মৃতের সংখ্যা 13,76,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 5,78,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আবারও হয়েছে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। দেশটিতে 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে প্রায় 2 লাখ মানুষ। এ নিয়ে সেখানকার মোট আক্রান্তের সংখ্যা 1,22,00,000। নতুন 1900-র বেশি মৃত্যু নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,60,000 ছাড়িয়েছে। এদিকে ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রাণহানি ইটালিতে, প্রাণ গেছে 700 মানুষের। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 37,000-এর বেশি। ইটালির পর ফ্রান্সে 634 জনের প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে ভাইরাস মিলেছে প্রায় 23,000 মানুষের দেহে। এদিকে মেক্সিকোতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। এছাড়াও ভারতে নতুন করে প্রাণ গেছে 562 জন মানুষের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে 1,32,000-এর বেশি। নতুন করে রোগী শনাক্ত 46,000-এর বেশি। চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন এ পর্যন্ত 10 লাখ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে, যা জরুরি অবস্থায় ব্যবহারের জন্য বেইজিং কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করতে চায় বায়োটেক ফার্মা ফাইজার। বর্তমানে বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় করোনার প্রতিষেধক আবিষ্কার। এ পর্যন্ত 202টি টিকা তৈরির প্রক্রিয়া চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 27টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে ব্রিটেন, চীন ও যুক্তরাষ্ট্র। চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিন এ পর্যন্ত 10 লাখ মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লিউ শিংজেন জানান, এ পর্যন্ত যাদেরকে এই টিকা দেয়া হয়েছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য মেলেনি। দেশের বাইরে যাওয়া চীনা নির্মাণ কর্মী, কূটনীতিক এবং শিক্ষার্থীদের দেয়া হয়েছে এই ভ্যাকসিন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান, পেরু ও আর্জেন্টিনা সহ 10টি দেশের প্রায় 60,000 মানুষের ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে চীনের প্রতিষ্ঠানটি। এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন প্রয়োগ করতে চায় বায়োটেক ফার্মা ফাইজার। এজন্য দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান বায়োএনটেক। তবে কবে নাগাদ এর অনুমোদন মিলবে তা এখনও নিশ্চিত নয়। মার্কিন সরকারের আশা ডিসেম্বরের শুরুতেই অনুমোদন পাওয়া যাবে। এরই মধ্যে ফাইজার দাবি করেছে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনটি 95% কার্যকর। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে পাওয়া যাবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের পর এপ্রিল থেকে সাধারণ নাগরিকেরা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে সে দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, তাতে কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি একসময় আরও বড় স্বাস্থ্য বিপর্যয় নিয়ে আসতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যাত্রা শুরুর অনুষ্ঠানে কো-চেয়ারের বক্তব্যে কথা বলেন তিনি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ OIEE এর উদ্যোগে এই গ্রুপ গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে আসছে। এর ফলে বিশ্বের নতুন সংকটে পড়তে পারে, যা বর্তমানের কোভিড মহামারীর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যুগের পর যুগ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় যে সাফল্য এসেছে তা ম্লান করে দিতে পারে এটি। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ভুল ডোজ এবং সার্বিকভাবে দুর্বল সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে এছাড়াও আরও যা দেখবেন: সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে সেনা, নৌ ও বিমান বাহিনীর নানা কর্মসূচি।
22 বছর পর স্নাতক সনদ পেলেও আইনি লড়াই থামেনি 70 জিল হোসেনের। 12 বছর ধরে চলছে ক্ষতিপূরণের মামলা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 1 ও 2 নম্বর পিলারে পদ্মা সেতুর 38 নম্বর স্প্যান বসানোর কাজ চলছে। স্প্যানটি পিলারের কাছাকাছি নেওয়া হয়েছে। বসানো হলে সেতুর 6.25 কিলোমিটার দৃশ্যমান হবে। বাকি 3টি স্প্যানও বিজয় দিবসের আগেই বসানোর কথা রয়েছে। এর আগে গত 12 নভেম্বর সেতুর 9 ও 10 নম্বর পিলারে বসানো হয় 37তম স্প্যান। এতে সেতুর 5.5 কিলোমিটারের বেশি অংশ দৃশ্যমান হয়। পদ্মা সেতুর খুঁটির পিলার সংখ্যা 42টি, সবকটি বসানো হয়েছে। এখন এসব খুঁটির উপরে 41টি স্প্যান বসানোর কাজ চলছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। সবকটি জোড়া দেয়া হলেই 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে। আজকে 38তম স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আর 3টি, যা সবকটি সেতুর মাওয়া প্রান্তে বসবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা ও নির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 3 বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সারা দেশে সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা, বিমান বাহিনী ঘাঁটি সহ 3 বাহিনীর অধীনের বিভিন্ন স্থাপনায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি যাননি ঢাকা ক্যান্টনমেন্টের শিক্ষা নির্বাণে। এদিকে গণভবনে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাত 12:30টার দিকে খাটিয়ামারি সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের বাসিন্দা। শনিবার রাতে সীমান্ত পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যান হাসিনুর রহমান। এ সময় আসাম রাজ্যের কসুনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আহত হন হাসিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিচারের বাণী নিভৃতে কাঁদে, এ কথাটি ধ্রুব সত্য 70 জিল হোসেনের জীবনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিল হোসেন 1975 সাল থেকে লড়েছেন স্নাতক সনদের জন্য। 22 বছর পর হাতে পাননি সেই সনদ। আর দীর্ঘ 12 বছর ধরে 2 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে চালিয়ে যাচ্ছেন আইনি লড়াই। 70-এর দশকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিল হোসেন 8-10টা ছাত্রের মতোই স্নাতক পরীক্ষায় বসেন 1973 সালে। তবে বিধিবাম নম্বরের ভগ্নাংশ যোগ না করেই দেয়া হয় ফল। এতে অকৃতকার্য হন তিনি। পরের বছর আবার পরীক্ষায় বসলে করা হয় বহিষ্কার। এর পরপরই সনদের জন্য আইনি লড়াইয়ে নামেন জিল হোসেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, বিচারিক আদালত, সবশেষে হাইকোর্ট, একের পর এক জেতেন আইনি লড়াইয়ে। বহু গড়িমসির পর 1997 সালের অক্টোবরে যখন তাকে সনদ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তখন তার বয়স 47। পার হয়েছে সরকারি চাকরির বয়স। আমি পাস করছি, আমাকে নাম্বার ঠিকভাবে 30 দিনের দেওয়ার জন্য বলে দিলেন। চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। আর এ দুর্ভোগে 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে 2000 সালের অক্টোবরে আবারও আদালতে আসেন তিনি। 2008 সালে তার পক্ষে রায় দেয় বিচারিক আদালত। তবে পরের বছরই এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ 12 বছরেও হয়নি সে আপিলের শুনানি। 2008 থেকে 2020 সাল প্রায় 12 বছর শেষ হয়ে গেল, কিন্তু এখনো আপিলে নিষ্পত্তি হচ্ছে না। দীর্ঘদিন মামলা লড়ে এখন প্রায় নিঃস্ব জিল হোসেনের পরিবার আইনি সহায়তা চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে। 2018 সাল থেকে তাকে সহায়তা দিচ্ছেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তিনি বলছেন, এ ধরনের আপিলে আপিলকারীর আইনজীবী না থাকলে শুনানি হয় না। নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে আপিলকারী।
তো আপিল্যান্ট দীর্ঘদিন পর্যন্ত এই মামলার শুনানির কোনো পদক্ষেপ নেয় না। রেসপন্ডেন্ট বারবার কোর্টে আসে। ইউনিভার্সিটির যে তাদের যে নিয়োগপ্রাপ্ত আইনজীবী তারা বিভিন্ন অজুহাতে সিনিয়রের কথা বলে বিভিন্ন অজুহাতে তারা টাইম নিচ্ছিল। এ ঘটনাকে দুঃখজনক বলছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আমাদের সিভিল মামলা একটু দেরি হয় সবসময়ই, কিন্তু ওনারটা যেহেতু স্পেশাল উনি বললে হয়তো করতে পারতেন। তো এই জন্য শুধুমাত্র যে এক পক্ষের দোষটা বলা যাবে না, দুই পক্ষই হয়তো করতে পারেন না ওইভাবে। 1973 থেকে 2020 সাল দীর্ঘ 47 বছরেও আইনি লড়াই শেষ হয়নি সত্তরোর্ধ্ব জিল হোসেনের। মৃত্যুর আগে অন্তত মামলার শেষ দেখে যেতে চান সিরাজগঞ্জের চিলগাছার এই বাসিন্দা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাসে একটি ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাত 11টার দিকে উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতরাতে আরশি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। নগরীর গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে কাচের জিনিস আছে বলে একটি ড্রাম বাসে তুলে দেন এক ব্যক্তি। বাসটি ভুরঘাটা পৌঁছানোর পর ড্রামটি খুলে মরদেহ দেখতে পান হেলপার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। উপজেলার বড় মানিকা ইউনিয়নে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, দুর্ঘটনাস্থলে বাটমারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। সেখানে গ্যাস বেলুন বিক্রি করছিলেন নীরব। হঠাৎ সিলিন্ডারে গ্যাস বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে নীরব ও পাশে থাকা হাসনাইন নামের এক কিশোরের মৃত্যু হয়। আশেপাশে থাকা 9 জন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জে মাদক সেবনে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাদকের সহজলভ্যতা ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বন্ধ থাকায় উঠতি বয়সীরা আসক্ত হচ্ছে মাদকে। তবে পুলিশের দাবি, বিশেষ অভিযানের কারণে কমে এসেছে মাদকের ভয়াবহতা। সদর উপজেলার এই নারী পারিবারিক জীবনে অশান্তির কারণে জড়িয়ে পড়েন ইয়াবা সেবনে। আমার স্বামী আমার ছেড়ে অন্য মেয়েদের ধান্দায় আছে, অন্য মেয়েদের নেশায় আছে, বাস আমি তাহলে কারে নিয়ে বাঁচবো। এই নারী জানিয়েছেন অনেক মাদকসেবী ও ব্যবসায়ীর তথ্য। তাদের মধ্যে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। মাদকের সহজলভ্যতা, পারিবারিক কলহের কারণে অনেকে জড়িয়ে পড়ছে মরণ নেশায়। আরেক বন্ধু বলে, চল দোস্ত আজকে একটা জিনিস খামু, খুব মজার। আমি বললাম যে কি দোস্ত? কয় দোস্ত চল আগে যাই খাই দেখি। পর দেখি আসলে কি আর কি হিরোইন। মাদক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা জানান, উচ্চ থেকে নিম্নবিত্ত সব পরিবারের সন্তান চিকিৎসা নিতে আসে। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা, আর হলো নিম্ন শ্রেণীর যারা আছে, যেমন তারা আমার খেটে খাওয়া মানুষ, এই ধরনের লোকজন আমাদের এই রিহ্যাব সেন্টারগুলো বেশি আসতেছে। মাদক রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার থেকেই বাড়াতে হবে সচেতনতা। পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের টহল জোরদারের দাবি সচেতন নাগরিকদের। আমাদের স্কুল কলেজে আমাদের এ বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের তাদের ধারণা দিতে হবে, এটার কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের একটা মোট কথা আমাদের একটা যৌথ উদ্যোগ নিতে হবে। তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি চলছে সচেতনতা কর্মসূচি। যারা মাদক ব্যবসায়ী, মূলত তাদেরকে আমরা টার্গেট করে অভিযান চালাচ্ছি, যাতে মাদক ব্যবসায়ীরা মানিকগঞ্জে কোনো অবস্থান করতে না পারে। পাশাপাশি আমাদের মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপটি আমরা নিয়েছি সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। পুলিশের হিসাবে 3 বছরে মানিকগঞ্জের 7 থানায় মামলা হয়েছে ৩,221টি। ৭০,000 ইয়াবাসহ উদ্ধার হয়েছে নানা মাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন প্রায় 30,000 শ্রমিক। প্রতিদিন ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত নদীতে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন এই শ্রমিকরা। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ।
বেকার হয়ে পড়ে সুনামগঞ্জের জাদুকাটা নদী তীরের ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ৩০,০০০ শ্রমিক। এমন পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে হাজার হাজার শ্রমিক সংসার চালাচ্ছেন। প্রতিদিন নদীর তলদেশের বালু থেকে কয়লা আলাদা করে তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। একজন শ্রমিক প্রতিদিন ৩ থেকে ৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন, বর্তমানে যার বাজার মূল্য ১ থেকে ১,৫০০ টাকা। এই বালু জ্বলতো, ভাতর তলতো, আমরা ভালোভাবে কাজ করতে পারতাম। এখন তো এই বালু চলে না, ভাতরও চলে না। এখন ফাইনি ইন্ডিয়ার থেকে কয়লা আনছে, এই কয়লাগুলো তুলিয়া বিক্রি করে এখন একমতো চলতেছি। নদীর মধ্যে আমরা দিলা কয়লা ময়লা ধুইতাছি, ধুয়ে আমরা পোলা বাচ্চা নিয়ে নিয়ে খাওয়াই আমরা বাঁচাইতাছি। ৩০০-২৫০ এমন রুজিও নেয় আমরা চলি। কাল্লা দইছি, কাল্লা বয়ে রয়েছে, আজও দইতাছি। জেলা প্রশাসক জানান, শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে কয়লা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকেও নজর রয়েছে। পাহাড়ি ঢলের ফলে ভেসে আসা কয়লাগুলো স্থানীয়ভাবে জাদুঘাটা নদীতে বালির সাথে মিশ্রিত হয়ে আছে এবং স্থানীয় কর্মজীবী পরিবার সেগুলো হাত দ্বারা সেগুলো সেকে তুলে তারা জীবিকা নির্বাহ করছে এবং এক্ষেত্রে তাদেরকে আইনগতভাবে সকল প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে। জাদুকাটা নদীর বারিকটিলা এলাকা থেকে ঢালারপাড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করেন শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধান চাল সরবরাহের চুক্তি থাকলেও ঠাকুরগাঁওয়ে এবার খাদ্য বিভাগকে এখন পর্যন্ত ১ কেজি চালও দেয়নি মিল মালিকরা। এজন্য বাজার দর বেশি, খাদ্য বিভাগের ঘুষ দাবি সহ নানা হয়রানির অভিযোগ করছেন তারা। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ঠাকুরগাঁয়ে এবার খাদ্য বিভাগের ৩২,৮৬৬ মেট্রিক টন চাল সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে ১৭,৭২২ মেট্রিক টন চাল। এবার প্রতি কেজি চাল ৩৬ টাকা ও ধান ২৬ টাকা দাম নির্ধারণ করে সরকার। মিল মালিকদের অভিযোগ, সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে চালের দাম বেশি। এছাড়া চাল দিতে হলে খাদ্য গুদাম কর্মকর্তাকে ১০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়। টাকা না দিলে নানা রকম হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ চালকল মালিকদের। ভালো চালটা নিয়ে গেছে, অটো চাল নিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে গেছে, তাও খালি বলছে যে না এগুলা চাল চলবে না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে। সরকার বাহাদুর যে আমাদেরকে রেট দিয়েছে, আমি মনে করি ৩৭ টাকা রেটটা আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। ধানের যে বাজার, তাতে সব মিলাররাই লস করবে। জেলা খাদ্য বিভাগ জানায়, সব মিল মালিক চাল সরবরাহ করবে বলে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি ছিল। তবে এর মধ্যে ৮৬০ জন চুক্তি ভঙ্গ করে। এসব মিল মালিককে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না বলে জানায় খাদ্য বিভাগ। আর অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ পাননি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। সংগ্রহ কম হওয়ার বিষয়ে যে বিষয়গুলো এসেছে, যে আমরা একটু বেশি হার্ডলাইনে ছিলাম বা মিলারদেরকে সহযোগিতা করিনি, সেটা আসলে সত্য নয়। আমরা আমাদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে আমাদের সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীতে আমরা এই চালগুলোকে বিভিন্ন জায়গায় বিলি বিতরণ করতে হবে। চাল সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের তালিকায় এবার জেলায় ১,৬৪০টি হাস্তিং মিল ও ২০টি অটো রাইস মিল ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বীমা প্রতিষ্ঠানগুলোর আয় বাড়া সত্ত্বেও দাবি আদায়ে ভোগান্তির অভিযোগ করছেন অনেক গ্রাহক। বছরের দ্বিতীয় প্রান্তিকে দাবি পরিশোধের হার প্রথম প্রান্তিকের চেয়ে কমেছে 23%। ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA বলছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে। আর নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের বীমার দাবি মেটাচ্ছেন না বলছেন বিশ্লেষকেরা। করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিন সাধারণ ছুটিতে যায় দেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা পরিস্থিতির মধ্যেই বড় অঙ্কের আয় করেছে জীবন বীমা খাতের ১৩টি প্রতিষ্ঠান। আয়বাড়া প্রতিষ্ঠানগুলোর 12টি আবার পিছিয়ে আছে বীমার দাবি পরিশোধে। ১০০ ভাগের বেশি আয়বাড়া গোল্ডেন লাইফ দাবি পরিশোধ করেছে 0.21%, বেস্ট দিয়েছে 14%-এর বেশি, জেনিত ইসলামী 15%-এর বেশি, সানলাইফ 17%-এর বেশি এবং সানফ্লাওয়ার 26%-এর বেশি। আর বাকিগুলোর দাবি পরিশোধ 30 থেকে 70%-এর মধ্যে। বীমা দাবির অর্থ না পেয়ে ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন অফিসে আসি যাই টাকা এখনো পাইতেছি না। অফিস পক্ষ থেকে আমার হিসাব কিতাব বুঝাই দেয় না, বরং 2 বছর যাবৎ আমি এই বাড়ি আর এই অফিসে দৌড়াদৌড়ি করতেছি। হয়রানি করে যে মেয়া শেষ হইলে তার প্রকৃত যে টাকাটা আছে এই টাকাটা তো সে পায় না। এরকম হইলে তো বিমা করার চেয়ে না করাই ভালো।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে 90 দিনের পরিবর্তে করোনা পরিস্থিতিতে 1 মাসের মধ্যে দাবি পরিশোধের কথা বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। নিয়ম না মানলে অর্থদণ্ড বাড়ানো সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পরিকল্পনা আছে। যে কোনো সময় একটা বড় ফাইন তার হয়ে যেতে পারে, তো এই ফিয়ারটা কিন্তু আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এন্ডে সেরকমটা নাই। আমাদের এখানে যে আইনটা আমরা করে রেখেছি এটা অবশ্য আমরা কাজ করছি রিভিশন করার জন্য, রিভাইজ করার জন্য। বিশ্লেষকরা বলছেন অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য সংকটে দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে অনেক বীমা প্রতিষ্ঠান। এতে করে আস্থার অভাবে বীমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় বীমা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা কম বলছেন তারা। যে যার মতো করে বিনিয়োগ করছে, বিনিয়োগের নীতিমালাও সেইভাবে মানছে না। যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের দুর্বলতা প্রকট। এই কারণে কিন্তু জবাবদিহিতাটা সেখানে খুব কম। এই অবস্থা থেকে যদি উত্তরণ ঘটানো না যায় তাহলে কিন্তু বীমা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক যে দুর্বলতা সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। গ্রাহক ভোগান্তি কমাতে নীতিমালা অনুযায়ী বীমার প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে কিনা তা মনিটরিং করা জরুরি বলছেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বাড়ায় অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পরিস্থিতি সামাল দিতে দেশগুলোকে প্রণোদনা সহ বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ারও পরামর্শ দিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে পুরো বিশ্বজুড়ে চলছে নানা উদ্যোগ আর পরিকল্পনা, কিন্তু এরই মাঝে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিন 6 লাখ মানুষ নতুন আক্রান্ত আর 10,000-এর মতো প্রাণহানির ঘটনায় আবারও লকডাউন শুরু করেছে কয়েকটি দেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অফিসিয়াল ব্লগে লিখেন, ভ্যাকসিন আবিষ্কারে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জাগলেও করোনা সংক্রমণ বাড়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার গতি হারাতে পারে। ক্রিস্টালিনা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এখন আরও বেশি আর্থিক ও নীতিগত সহায়তার প্রয়োজন। পাশাপাশি যেসব দেশ তাদের প্রণোদনার সহায়তা বন্ধ করে দিয়েছে তাদেরও সতর্ক করেছেন তিনি। IMF পূর্বাভাস দিচ্ছে 1930 সালের বিশ্বমন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতির GDP হ্রাস পাবে 4.4%। আগামী বছর 5.2% প্রবৃদ্ধি হওয়ার একটি পূর্বাভাস দেয়া হলেও সেটিকে অস্থায়ী বলছে সংস্থাটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মতো মহামারীতে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠতে পারে বসবাসের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। এমনই এক ঘটনার সাক্ষী হলেন 4 স্বেচ্ছাসেবী। গবেষণার কাজে গিয়ে তারা 8 মাস আটকে ছিলেন হাওয়াই দ্বীপপুঞ্জের একটি সংরক্ষিত অঞ্চলে। ফেব্রুয়ারিতে গবেষণার কাজে বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ কুরিয়াটেলে যান 4 স্বেচ্ছাসেবী। তারা তখনও জানতেন না হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমের অঞ্চলটিতে থাকতে হবে লম্বা সময়। দ্বীপের প্রাণবৈচিত্র্য নিয়ে তারা যখন গবেষণা করছেন, বিশ্ব তখন করোনা মহামারীতে আক্রান্ত। নিউজিল্যান্ডের স্বেচ্ছাসেবক চার্লি থমাস যখন এই যাত্রায় যোগ দেন, করোনার প্রকোপ তখন শুরুর দিকে। দ্বীপে পৌঁছানোর কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। পৃথিবী যে আক্রান্ত হয়েছে ইন্টারনেটে সে খবর পেতাম, পরে ভয় পেতাম। নিজেরা নিরাপদে থাকলেও আতঙ্ক কাজ করত সবসময়। টেলিভিশন নেই, ছিল না সামাজিক মাধ্যম ব্যবহারের সুযোগ। দুর্বল ইন্টারনেটের কারণে শুধু খুদে বার্তা আদান প্রদান সম্ভব। মাঝে মধ্যে কাজ করত ইমেল। আমার বোনের কাছ থেকে একদিন একটা মেল পাই। ও জানায় মহামারীতে আক্রান্ত হয়েছে গোটা বিশ্ব। আক্রান্ত 80,000 ছাড়িয়েছে। আমি ভাবলাম মাত্র 80,000। ও জানায় এটা শুধু যুক্তরাষ্ট্রেই। সতর্ক করে সংক্রমণ দ্রুত বাড়ছে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের শুরুর সময়টা ভালো কাটলেও সময়ের সঙ্গে বিষণ্ণতা ভর করে দলের সবার উপর। কোলাহল মুক্ত পরিবেশ হয়ে ওঠে একঘেয়ে। জুলাই পর্যন্ত ভালোই সময় কেটেছে, এরপর হাঁপিয়ে উঠি। শহরের বাসিন্দারা ঘর থেকে বের হতো না, ঘুরে ফিরে নিজেদের সঙ্গেই দেখা হতো। গত সপ্তাহে বিধিনিষেধ শিথিল হয়েছে হনুলুলুই। স্কুল বন্ধ থাকায় শিশুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে শহরে। তাদের সঙ্গে যোগ দিয়ে নির্মল বাতাস নিচ্ছেন বুড়োরাও। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। চলতি সপ্তাহের শুরুতে করোনা শনাক্তের পরপরই তিনি কোয়ারেন্টিনে চলে যান।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বারলি গিলফয়েলও করোনা পজিটিভ হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, তাদের কনিষ্ঠ পুত্র ব্যারন সহ হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। বাবার মতো করোনা ইস্যুতে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন ট্রাম্প জুনিয়র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোভিডে মৃতের সংখ্যা নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। এছাড়াও হাইড্রক্সিক্লোরোকুইন সম্পর্কে ভুল তথ্য এবং মাস্ক পরার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিশিগানে নির্বাচনের ফল পরিবর্তনে ট্রাম্পের শেষ প্রচেষ্টাও ভেস্তে গেছে। শুক্রবার হোয়াইট হাউসে মিশিগানের রিপাবলিকান গভর্নরের সাথে বৈঠকে নিরাশ হতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। বাইডেনের জয়মেনের স্বাভাবিক প্রক্রিয়াতেই চূড়ান্ত ফল ঘোষণার পক্ষে মিশিগান কর্তৃপক্ষ। এদিকে প্রথম প্রেস ব্রিফিং থেকেই একের পর এক মিথ্যা মন্তব্য ও অভিযোগ করে আসছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকেনি। ট্রাম্পের হারের পর সত্যতা যাচাইয়ে বেরিয়ে এসেছে এসব তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে একথা জানায়। সেখানে বলা হয়, 1 অক্টোবর সংবাদ সম্মেলন শুরুর পর থেকেই করোনা, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, ভোট জালিয়াতি ও আগাম ভোট নিয়ে একাধিক মিথ্যা মন্তব্য করেন ম্যাকেনি। এছাড়াও ট্রাম্পের কাছে ওবামার ক্ষমতা হস্তান্তর, 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে রবার্ট মুয়েলারের নেতৃত্বে করা তদন্তের বিষয়সহ বেশ কিছু পুরনো ইস্যুতে অভিযোগ তোলেন 32 বছর বয়সী এই হোয়াইট হাউস কর্মকর্তা, যা যাচাই করার পর সব মিথ্যা প্রমাণিত হয়। প্রেসিডেন্টস কাপে পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি টপ অর্ডাররা। টি-20 কাপে তাই বাড়তি আগ্রহ উইকেট নিয়ে চলছে সেই আসরে ব্যর্থতার ময়নাতদন্ত। তবে শুরুতে সমর্থন পাওয়া না গেলেও ধীরে ধীরে সহজ হয়ে আসবে উইকেট, রান পাবেন ব্যাটসম্যানরা, বলছেন সংশ্লিষ্টরা। প্রেসিডেন্ট কাপের আতঙ্ক এখনও পুরো মিলিয়ে যায়নি। বিশ্রাম পেয়ে মাইনফিল্ডের কাছাকাছি আচরণ করেছিল উইকেট। রুবেল তাসকিনদের গতির সামনে অসহায় থেকেছে টপ অর্ডার ব্যাটসম্যানেরা। বল একটু পুরনো হলেই কিছু প্রতিরোধ করতে পেরেছে লোয়ার মিডল অর্ডার। টি-20 কাপের শুরুতে আবারও আলোচনার কেন্দ্রে সেই উইকেট। রণকৌশল প্রণয়নের আগে জরুরি ইতিহাস থেকে শিক্ষা নেয়া। প্রেসিডেন্ট কাপে ব্যাটসম্যানদের ব্যর্থতার নেপথ্যে কি তবে উইকেট নাকি অনভ্যস্ততা? মাঠে লড়াইয়ের আগে আপাতত গবেষণায় ব্যস্ততা ম্যানেজমেন্টগুলোর। পেস বোলিংটা ক্লোজ স্কুল, যে সে জানে সে কোথায় বল করতে হবে, তার প্র্যাকটিসটা একটু ইজি। আর ব্যাটসম্যানরা হলো পেস বোলাররা কি করছে তার উপর রিয়্যাক্ট করা, এটা ওপেন স্কিল। ব্যাটসম্যানরা জানে না বলটা কোথায় পড়বে, বলটা হাফ বলি কিনা, বলটা ফুল টাচ কিনা, বলটা ইয়র্কার কিনা, বোলিং অনুযায়ী সে, সুতরাং ব্যাটসম্যানদের কামব্যাক করতে একটু সময় লাগবে। প্রেসিডেন্ট কাপ আর টি-20 দুইয়ের মাঝে উল্লেখযোগ্য পার্থক্য গাবিনি ডিসিলভার উপস্থিতিতে। কিউরেটরের কর্মপন্থায় সতর্ক চোখ ম্যানেজমেন্টগুলোর। সবশেষ আসরের অন্যতম সফল ব্যাটসম্যান ইরফান শুক্কুরও আশাবাদী, সময়ের সাথে সহজ হয়ে আসবে উইকেট। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি থাকে, বিকজ আমরা জানি যে বলাররা কিন্তু ফিটনেসের কাজ করে, স্কিলের কাজ করার যে সুবিধাটা পায়, ব্যাটসম্যানদের সেন্টার উইকেট প্র্যাকটিসের সুবিধাটা না থাকলে কিন্তু সে জায়গায় একটা ঘাটতি থাকে, যেটা আমরা প্রেসিডেন্ট কাপে দেখেছি। শুরুতে একটু প্রেশার ফেস করবে, বাট আমি শিওর যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা তাড়াতাড়ি তারা রিকভারি করে উঠবে। আমি চেষ্টা করব হচ্ছে এই টুর্নামেন্টে ওই ফর্মটা কন্টিনিউ করার, আর যতটুকু 100% পারি টিমকে কন্ট্রিবিউট করার আর কি। প্রেসিডেন্ট কাপে গড়ে ইনিংস প্রতি 180 রান তুলেছিল দলগুলো। টি-20তে বিবেচনায় রাখতে হচ্ছে ঋতু পরিবর্তনের প্রভাব। বৃষ্টির উৎপাতের পর এ পর্বে অপেক্ষা শিশিরের জন্য। স্কিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান, অনফিল্ড ডিসিশন আর রিফ্লেক্স। টি-20কে যারা বলেন শুধু শক্তির খেলা, পুনর্বিবেচনার জন্য তারা হয়তো পেয়ে যাবেন উপলক্ষ এই আসরে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলেকজান্ডার জেভারেভকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে শেষ চারে উঠেছেন নোভাক জকোভিচ। প্রথম সেট 6-3 গেমে জিতে নিলেও পরের সেটে জেভারেভের সঙ্গে জম্পেশ লড়াই হয়েছে জোকোর। শেষ সেট 7-6 গেমে জেতেন সার্বিয়ান তারকা। ফেডারারের 6টি এটিপি ফাইনালস ট্রফির রেকর্ড স্পর্শে দ্বারপ্রান্তে জকোভিচ। সেমিতে আজ রাত 8টায় জকোর প্রতিপক্ষ ডমিনিক থিম। অন্যদিকে রাশিয়ান তারকা মেদভেদেভও সরাসরি সেটে জয় পেয়েছেন শোয়ার্টজম্যানের বিপক্ষে। কাল সেমিফাইনালে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালের চ্যালেঞ্জ নেবেন মেদভেদেভ। আন্তর্জাতিক বিরতির পর শুরু ক্লাব ফুটবলের উত্তেজনা। শুরুর দিনেই মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। ইনজুরিতে মিস করবেন অধিনায়ক রামোস, তবে ফিরতে পারেন হ্যাজার্ড।
ম্যাচ শুরু আজ রাত 9:15টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 11:30টায় টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির হাই ভোল্টেজ ম্যাচ। আর সন্ধ্যা 6:30টায় চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল। দৃশ্যটা স্বস্তির রিয়াল মাদ্রিদের জন্য। করোনা থেকে মুক্তি পেয়েছেন, ইনজুরিও নেই। মাঠে ফিরেছেন ইডেন হ্যাজার্ড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে ফিরে পেয়ে এভাবেই আলিঙ্গন করেছেন আরেক স্টার মডরিচ। রাফায়েল ভারানে ফর্মে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে আরেক ডিফেন্ডার মিলিত অনুশীলনে যোগ দিয়েছেন। নানা স্বস্তির খবরের মাঝে আক্ষেপ অস্বস্তিও আছে জিদানের। অধিনায়ক দলের সেরা তারকা রামোসকে যে বড্ড মিস করবে চ্যাম্পিয়নরা। জার্মানির বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন, মিস করবেন 3 ম্যাচ। যারা ফিট আছেন তাদের নিয়ে লিগ ম্যাচে দুয়ে থাকা ভিয়ারিয়াল চ্যালেঞ্জ জয় করতে চায় রিয়াল মাদ্রিদ। সবশেষ 5 মুখোমুখিতে এগিয়ে ব্ল্যাঙ্কোস, 2 জয় আর বাকি 3 ম্যাচ ড্র। ইপিএলে মুখোমুখি 2 মাস্টার মাইন্ড, দীর্ঘদিনের শত্রু মরিনিও ও গার্দিওলা। বেল রেগুলনকে দলে টেনে ফল পাচ্ছে টটেনহ্যাম। 17 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে 2 নম্বরে। অন্যদিকে অ্যাগুয়েরোর ইনজুরির সাথে ফরওয়ার্ডের ব্যর্থতায় হতাশায় ম্যানচেস্টার সিটি 12 পয়েন্ট নিয়ে রয়েছে 10 নম্বরে। ইনজুরিতে স্টার্লিং মেন্ডিও। সবশেষ 5 দেখায় 2 দলের জয়, 2টি করে। শিরোপার গতি প্রকৃতি নিয়ে এখনই বলার সময় না আসলেও এমন বিগ ম্যাচের ফল হয়ে দাঁড়াবে বড় প্রভাবক। এর আগে চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল। 15 পয়েন্ট নিয়ে চেলসি আছে 5-এ, নিউক্যাসলের অবস্থান 13-তে। জার্মান লিগের টপার বায়ার্ন মিউনিখের বাধা ওয়েডার ব্রেমেইন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লা লিগায় আজ হাই ভোল্টেজ ম্যাচ। রাত 2টায় অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে মেসির বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় ওয়েস্ট ব্রমউইচের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সেরে আতে রোনালদোর দলও মাঠে নামছে আজ রাত 1:45টায় কাইলিয়ারির বিপক্ষে লড়বে ইউভেন্টাস। শক্ত পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের দায়িত্ব নেয়ার পর এই প্রথম আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে কোম্যান। নামে বা ভারে আতলেতিকোর চেয়ে বার্সা বড় দল হলেও চলতি মৌসুমের চিত্র ভিন্ন। 7 ম্যাচে 5 জয়, পয়েন্ট টেবিলের 3 নম্বরে আতলেতিকো। আর বার্সেলোনার অবস্থান 8-এ, 7 ম্যাচে জয় মাত্র 3টি। আতলেতির বিপক্ষে ভুল করা চলবে না বার্সা ডিফেন্সের। কোভিড আক্রান্ত হয়ে সুয়ারেজ নেই প্রতিপক্ষ শিবিরে। পুরো ফিট না হয় মূল একাদশে থাকবেন না ডিয়াগো কস্তাও, কিন্তু জোয়াও ফেলিক্স যে আছেন। আতলেতিকোর এই পর্তুগিজ ফরওয়ার্ড আছেন ফর্মের তুঙ্গে। লা লিগার শেষ 2 ম্যাচেই জোড়া গোল করেছেন ফেলিক্স। আক্রমণ ভাগ দারুণ ছন্দে থাকলেও বার্সেলোনাকে সমীহ করছেন আতলেতিকো সিমিওনি। খুব শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে যাচ্ছি। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে অসাধারণ দল বার্সেলোনা। বরাবরের মতোই কঠিন একটি লড়াই হবে, তবে আমরা জয়ের জন্যই খেলব। এদিকে বার্সেলোনার জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে কুতিনিওর স্কোয়াডে ফেরা। তবে অস্বস্তিও আছে। দলের গুরুত্বপূর্ণ 2 সদস্য ফাতি আর বুস্কেটসকে পাওয়া যাবে না ইনজুরির কারণে। মানসিক অবস্থা ভালোটাও ভাবাচ্ছে বার্সা কোচ কোম্যানকে। মেসির প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত আমাদের। গণমাধ্যম ইচ্ছা করে মেসিকে ঘিরে বিতর্ক তৈরি করছে, এটা ঠিক না। মেসির আরো 1 বছর চুক্তি আছে বার্সার সঙ্গে। তার ভবিষ্যতের সাথে নো ক্যাম্প জড়িয়ে আছে। এদিকে সেরিয়াতে জয় জরুরি ইউভেন্টাসের জন্য। 7 ম্যাচ খেলে 4টি ড্র তুরিনের ওল্ড লেডির, যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থান 5 নম্বরে। ইউভের জন্য সুখবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ডিলিট ও সান্দ্রো। তবে অভিজ্ঞ 2 ডিফেন্ডার বনুচ্চি আর কিয়েলডিনির চোট এখনও সারেনি। রাতে ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। একেবারে ছন্দে নেই রেড ডেভিলরা। ইপিএলের চলতি মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল হজম করেছে সুলসায়ারের দল। এরই মধ্যে ওল্ড ট্রাফোর্ডে হেরেছে 3টি ম্যাচ। অন্যদিকে ম্যান ইউনাইটেডের মাঠে ওয়েস্ট ব্রমউইচের সাম্প্রতিক রেকর্ড খুব ভালো। শেষ 5 ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে 3 জয় ব্যাগিদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে হারিয়েছে মোনাকো। 3-2 গোলের জয়ে ফ্রেঞ্চ লিগ 1-এর 2 নম্বরে উঠে এসেছে দলটি। মোনাকোর ঘরের মাঠে প্রথমার্ধে পিএসজির আধিপত্য। ম্যাচের 25 মিনিটে গোল করেন এমবাপে। এর 12 মিনিট পর পেনাল্টি পেয়ে জোড়া পূর্ণ করেন এই ফরাসি তারকা। 2 গোলে লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোনাকো। মাত্র 13 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফরওয়ার্ড ভোল্যান্ড।
7 মিনিটে ডিমারিয়ার বদলি হিসেবে নেইমারকে নামান পিএসজি কোচ। তারপরও সুফল মেলেনি। উল্টো শেষ দিকে ডি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার দিয়ালো। পেনাল্টি সফলভাবে কাজে লাগিয়ে মোনাকোকে জয়সূচক গোল এনে দেন ফ্যাব্রিগাস। হারলেও 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই হার লা পারিজিয়ানদের জন্য হতাশার। বর্ণাঢ্য আয়োজনে জন্মস্থান নেত্রকোনায় পালন হলো প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী। কেন্দ্রীয় উপজেলায় কুতুবপুর গ্রামে লেখকের নিজের গড়া স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শনিবার দিনভর চলে নানা অনুষ্ঠান। সকালে স্কুলে কোরআন খতম, জাতীয় পতাকা উত্তোলনের পর লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী হুমায়ুনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে কুতুবপুর গ্রামের কয়েকটি সড়ক ঘুরে আবার স্কুলে এসে শেষ হয়। এছাড়াও স্কুল প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। এ ধরনের আয়োজন প্রতি বছরই করার দাবি ভক্তদের। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।